ওইটা বলতেই সবাই আস্তে করে বের হয়ে যেতে লাগলো। তখনই আমি আম্মুকে বললাম, আম্মু তুমি থাকো, আজ আমাকে খাইয়ে দিবা। আম্মু বলল, না বাবা, আমি বরং যাই, বৌমা খাইয়ে দিক কেমন। তখন আমি একটু গম্ভীর কণ্ঠে বললাম, তুমি না খাইয়ে দিলে আমি আর কারো হাতে খাবো না, আর না কারো হাতে খেতে চাই। আমার এমন কথা শুনে তানিয়া কষ্ট পেলেও কিছু বুঝতে না দিয়ে আম্মুকে বলল, আম্মু এমন করতেছো কেন? ওর আপনার হাতে খেতে ইচ্ছে করছে তাই এমন করছে, দেন আপনি খাইয়ে দেন, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এটা বলে তানিয়া একটা মলিন হাসি দিয়ে চলে গেল। আর আম্মু আমাকে খাইয়ে দিতে দিতে বলল, জানিস মেয়েটা এই কয়দিন ধরে ভালো মতো খাবারও খায়নি, শুধু তোর জন্য কান্না করছে, ওর ভুলের জন্য অনেক কান্না করছে। আর কালকে বিকাল থেকে তো পুরো পাগলের মতো করছে, যখন শুনছে তুই গুলি খেয়ে অজ্ঞান হয়ে গেছিস। আর এখন মেয়েটা কত শখ করে তোকে খাইয়ে দিতে এসেছে, আর তুই ওকে না বলে আমাকে বলছিস খাইয়ে দিতে। আমি বললাম, আম্মু এইসব বাদ দাও, আমার তোমার হাতে খেতে ইচ্ছে করছে তাই খাচ্ছি। আম্মু একটু হেসে বলল, আবির আমি তোর মা, আমি সব বুঝি। তুই যে তানিয়ার উপর রাগ করে আমাকে খাইয়ে দিতে বলছিস, দেখ আবির, মেয়েটা না জেনে এমন ভুল করছে, আর এখানে সে ভুল করা স্বাভাবিক। তাই বলছি আগের সব ভুলে গিয়ে মেয়েটাকে কষ্ট না দিয়ে মেনে নে। আম্মুর কথা শুনে আমি একটা মুচকি হাসি দিলাম। এইভাবে আম্মু আমাকে নানান কথা বুঝিয়ে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আম্মু বলল, তুই আরাম কর, আমি তানিয়াকে পাঠিয়ে দিচ্ছি। এটা বলে আম্মু চলে গেল। এইদিকে আমি ভাবতে লাগলাম, তানিয়াকে কি করা যায়, কিছুদিন কষ্ট দিব নাকি মেনে নিব, না মাথায় কিছুই ঢুকছে না। এইসব ভাবতেছি, তখন দরজা দিয়ে একে একে আমার বন্ধুরা সবাই ঢুকে পড়লো। রানা বলল, কিরে মামা এখন কি অবস্থা? আমি বললাম, আলহামদুলিল্লাহ। নাইম বলল, তুই আর রাফি দুইখান মাল, এত বড় চাকরি করছিস অথচ আমরা কিছুই জানতাম না। রাফি বলল, দোষ এটা হচ্ছে আমাদের চাকরি ব্রো। রিমি বলল, তা আমার বান্ধবীটা কোথায়? আমি বললাম, দেখ কোথাও আছে হয়তো। আর হুই বলল, তা এখন কেমন লাগছে তোমার? আমি বললাম, আগের চেয়ে ভালো। তারপর সবাই মিলে আড্ডা দিচ্ছি, এমন সময় পাশে দুইজন আর্মি ফোর্স এসে দাঁড়ালো, আর ভিতরে ঢুকতে লাগলো সেনাপ্রধান আর তার স্ত্রী, মানে আমার আন্টি। আন্টি এসে আমার পাশে বসে বলল, বাবা তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি যে আমাদের কত বড় উপকার করলা, এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমি বললাম, আরে আন্টি কি যে বলেন না, এখানে উপকার কই করলাম, এটা তো আমার দায়িত্ব, যা আমি পালন করলাম। স্যার বলল, তা আবির এখন কেমন লাগছে? আমি বললাম, এই তো স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার বলল, আল্লাহ ভালো লাগছে। আচ্ছা আমি চাচ্ছি তোমাদের দুইজনকে প্রমোশন দিতে। রাফি বলল, স্যার লাগবে না, আমরা এমনই ঠিক আছি। স্যার বলল, কিন্তু। আমি বললাম, স্যার কোনো কিন্তু না, আমরা এইভাবে থেকে নিজেদের দায়িত্ব পালন করব। তারপর স্যার আর আন্টি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল, সাথে বন্ধুরাও। এখন একা একা রুমে বসে আছি, হঠাৎ বাবা মা ভাইয়া তানিয়া রুমে আসলো। আমি বললাম, আম্মু বাসায় যাব কখন? এখানে থাকতে আর ভালো লাগছে না, এখান থেকে নিয়ে যাও আমাকে। তানিয়া বলল, ডাক্তার বলছে তোমাকে এখন নিয়ে যেতে পারবো। আমি তানিয়ার কথা শুনে খুশিতে বিছানা থেকে উঠতে যাব, তখনই মাথাটা ব্যথা করে উঠলো। সাথে সাথে আমি বলে চিৎকার দিয়ে উঠলাম। আমি খুশিতে ভুলেই গিয়েছি যে আমার মাথায় বাড়ি দেওয়া হয়েছে, যার জন্য আমি অজ্ঞান ছিলাম। আমার চিৎকার শুনে তানিয়া দৌড়ে আমার কাছে এসে বলল, কে বলেছে উঠতে? একবার যখন বাসায় যাব বলছি তাহলে যাব, এতে এত খুশি হওয়ার কি আছে? তুমি জানো না তোমার মাথায় অনেক আঘাত পেয়েছো? তানিয়া এইসব বলছে, আমাকে বকা দিচ্ছে, আর আমি এক দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে আছি। তানিয়ার রাগী মুখটা দেখতে আমার খুব ভালো লাগে, এতে করে তাকে আরো কিউট বেশি লাগে। তানিয়ার মুখের দিকে তাকাতেই আমার ব্যথা কোথায় যেন হারিয়ে গেল। ভাইয়া বলল, হয়েছে, এখানে আর টেয়ার দেখাতে হবে না। ভাইয়ার কথায় তানিয়ার দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম, আর এইদিকে তানিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আম্মু বলল, তানিয়া আবিরকে তুমি নিয়ে আসো, আমরা গেলাম। এটা বলে আম্মু আব্বু ভাইয়া চলে গেল। তানিয়া বলল, এই এখন আস্তে আস্তে করে ওঠো। এটা বলে তানিয়া আমার মাথা আলতো করে ধরলো, আর আমি আস্তে আস্তে করে শোয়া থেকে উঠে বসলাম। তারপর বললাম, ধন্যবাদ, এখন আমি নিজে নিজে হেঁটে যেতে পারবো, আপনার ধরা লাগবে না। তানিয়া বলল, না আবির তুমি একা পারবা না, তোমার মাথা ঘোরাবে। আমি যখন বললাম পারবো মানে পারবো, কারো সাহায্য লাগবে না, ওকে? এটা বলে আমি যখনই দাঁড়ালাম তখনই মাথাটা চক্কর দিয়ে উঠলো, আর আমি পড়ে যেতে লাগলাম। আর তখনই তানিয়া আমাকে ধরে বলল, বেশি পাকনামি করলে যা হয় আর কি, এই দেখো বলছিলাম একা পারবে না, কিন্তু না, উনি উনার কথা মতো চলবে। এটা বলে তানিয়া আমাকে শক্ত করে ধরে বলল, এই যে রাগওয়াল এখন হাঁটেন, আইসে আমার সাথে রাগ দেখাইতে। আমার দিকে
তাকিয়ে ভেঙচি দিয়ে বলল। আর আমি তানিয়ার কাণ্ড দেখতে ব্যস্ত। কেন জানি মেয়েটার উপর যত বেশি রাগ করতে যাই তত বেশি দুর্বল হয়ে পড়ি। তানিয়া বলল, এইভাবে আবুলের মতো না তাকিয়ে বাসায় চলেন, ওখানে পুরো দিন তাকিয়ে থাকলেও কেউ কিছু বলবে না, লুচু একটা। তানিয়ার কথায় আমি একটু হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলাম। একটু পর হাসপাতালের নিচে এসে গাড়িতে উঠলাম। আমি বললাম, মা বাবারা কোথায়, দেখছি না যে। তানিয়া বলল, আম্মা আব্বু মনে হয় রওনা দিয়েছে। আমি বললাম, তাহলে গাড়ি কে চালাবে? তানিয়া বলল, কেন? আমি বললাম, তাহলে হয়েছে, আর বাসায় যেতে হবে না, হাসপাতালে থাকি কেমন? আমার এমন কথা শুনে তানিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই তোমার কথার মানে কি? আমি গাড়ি চালাতে পারি না? আমি বললাম, পারো, তবে বিশ্বাস হচ্ছে না। তানিয়া বলল, বিশ্বাস করা লাগবে না তোকে, চুপচাপ বসে থাক, আমি চালাচ্ছি, উপরে গেলে দুইজন একসাথে যাব, আর বাসায় গেলেও দুইজন একসাথে। এটা বলে তানিয়া গাড়ি চালাতে লাগলো। আর এইদিকে আমার বুকের হার্টবিট বাড়তে লাগলো। এমনিতেই মেয়ে মানুষকে বিশ্বাস হয় না, তার উপর গাড়ি চালাচ্ছে। না জানি, আল্লাহ কোনো মতে বাসায় পৌঁছে দিও। আমি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছি, চোখ খোলার সাহস পাচ্ছি না। প্রায় অনেকক্ষণ পরে তানিয়া গাড়ি থামিয়ে বলল, হয়েছে, আর দোয়া করতে হবে না, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তানিয়ার কথা শুনে চোখ খুলে বাইরের দিকে তাকাতেই দেখি আমাদের বাড়ি চলে এসেছি। আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া জানালাম। তারপর তানিয়ার সাহায্যে বাসায় এসে রুমে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসলাম। তানিয়া বলল, ডাক্তার কয়েকদিন রেস্ট করতে বলেছে, তাই কিছু সমস্যা হলে তোমার এই জানটুসটাকে স্মরণ করবা, আর তোমার জানটুস হাজির হয়ে যাবে। আমি বললাম, ধন্যবাদ আপনাকে, আমার জন্য অনেক কষ্ট করছেন, আর আশা করি আপনার সাহায্য লাগবে না। আমার এই কথা শুনে তানিয়া বলল, আবির, তুমি যদি এখন সুস্থ থাকতে, তাহলে এখন তোমার ওই মাথা আর ওই গুলি লাগা হাত দুইটা একদম ভেঙে দিতাম। আমি বললাম, আর আমি ভালো হলে কি এখানে আসতাম নাকি? তানিয়া বলল, কেন, কোথায় যেতে, ঘরে বউ রেখে? আমি বললাম, আমার মতো খুনির আবার বউ থাকে, সেটা আগে কখনো জানতাম না। তাছাড়া কেউ একজন আমাকে বলছে আমার মুখটা যেন সেই মানুষটাকে না দেখাই, কিন্তু আফসোস করছি আমি তার কথা রাখতে পারিনি। তানিয়া বলল, দেখো আবির, আমার অনেক ভুল হয়েছে, আমার তোমার কথা শোনা উচিত ছিল, বাট শুনিনি। কেমনে শুনবো? তখন ছেলেটার কথা শুনে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেল। তাছাড়া ওই দিন তোমাকেও শুনছিলাম, তুমি কাকে যেন বলছিলা মারবে, তাই আমি সামান্য কথার জন্য তোমাকে অবিশ্বাস করছিলাম। আমি আবারও বলছি, আমাকে ক্ষমা করে দাও আবির, আমার ভুল হয়েছে। তানিয়ার কথা শুনে আমি না শোনার ভান করে এক হাত দিয়ে ফোন টিপতে লাগলাম। এমন ভান করছি যেন আমি তার কোনো কথাই শুনতে পাইনি। আমার এমন ভাব দেখে তানিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, ভুল করেছি, ক্ষমাও চেয়েছি, এখন যদি ভাব দেখাই এতে আমার কি করার আছে? কয়দিন যাক, ভালো হয়ে নাও, তারপর আমার খেলা দেখাবো। এটা বলে হনহন করে চলে যেতে লাগলো। আর আমি তানিয়ার যাওয়ার দিকে আর চোখে তাকিয়ে হাসতে লাগলাম। জানো, অনেক জ্বালিয়েছো, এখন আমি জ্বালাবো তোমাকে। এটা বলে আমি আবার ফোন টিপতে লাগলাম। অনেকক্ষণ পরে তানিয়া রুমে এসে দেখে আমি এখনো ফোন টিপাতে মগ্ন। তাছাড়া আমি আর কি করতে পারি? এইদিকে আমি তানিয়ার উপস্থিতি টের পেয়ে ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলাম, যাতে তানিয়াকে রাগাতে পারি। আমার হাসির দিকে তানিয়া বলে উঠল, এই যে মিস্টার, ফোন টিপা বাদ দিয়ে আসেন, ফ্রেশ হয়ে নিন। তানিয়ার কথা শুনে আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি এখন ফ্রেশ হব না, একটু বিজি আছি। আমার এমন কথা শুনে তানিয়া রেগে বলল, বিজি আছি মানে? ফোনের মধ্যে এমন কি আছে যার জন্য বলছো বিজি আছি? আমি বললাম, অনেক কিছু থাকতে পারে, তাতে আপনাকে বলবো কেন? তানিয়া বলল, ওই আমি তোর বউ, আমাকে সবকিছু বলতে হবে। আর আপনি কি, আপনি কি বলবি তুমি? আমি বললাম, কেউ একজন বলছে আমি নাকি কারো স্বামী হওয়ার যোগ্য না, আর তাছাড়া আমি কাকে কি বলে ডাকবো সেটা আমার ব্যাপার। আমার কথা শুনে তানিয়া রেগে আমার দিকে তেড়ে এসে আমার কলার ধরতে গিয়েও না ধরে বলল, ইচ্ছে করছে এক্ষুনি মেরে সোজা করে দিতে, কিন্তু বেঁচে গেলে অসুস্থতার জন্য। দুপুর হয়ে এলো, ফ্রেশ হতে হবে, আমি তোকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আমি বললাম, আপনি কেন ফ্রেশ করিয়ে দিবেন? আমি কি নিজে নিজে পারি না ফ্রেশ হতে, নাকি আমার হাত পা নেই? আমার কথা শুনে তানিয়া দাঁত বের করে একটা জোরে হাসি দিল। আমি বললাম, হাসতেছেন কেন? আমি কি কোনো জোকস বললাম? তানিয়া বলল, দাঁড়াও একটু হেসে নি। আমি তানিয়ার হাসি দেখে বললাম, মুখ বন্ধ করে হাসেন, তা না হলে মাছি ঢুকে যাবে মুখে। তানিয়া বললাম, তারপরও একটু মন খুলে হাসতে তো পারছি। আমি এই বছরের সেরা জোক শুনলাম। আচ্ছা, একবার নিজের দিকে তাকিয়ে দেখতো শোনা। আমি তানিয়ার কথা মতো নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার বাম হাত গুলি খাওয়ার কারণে ব্যান্ডেজ করা, ডান হাতে হালকা চোট পেয়েছি, শরীর আর অনেক জায়গায় হালকা ব্যান্ডেজ আছে, আর মাথাতে তো আছেই। এইসব দেখে তানিয়ার দিকে আবুলের মতো
তাকিয়ে বললাম দেখলাম, কি হয়েছে? তানিয়া বলল, যে কিনা নিজের হাতে খাবার খেতে পারে না, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, সে কিনা আবার ফ্রেশ হবে। এখন বেশি ভাবনা নিয়ে আমার সাথে চলো, ফ্রেশ করিয়ে দিচ্ছি। আমি তানিয়ার কথা শুনে মুখটা মলিন করে দিলাম। ওকে টাইট দিতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। তানিয়া বলল, হয়েছে, জ্বালানোর আরো অনেক সময় পাবে, এখন আসো তো, ফ্রেশ করিয়ে দিই। এটা বলে তানিয়া আমাকে ধরলো, আর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর তানিয়া আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত পা আলতো করে ভিজা রুমাল দিয়ে মুছে দিতে লাগলো। আর আমি তাকিয়ে আছি তানিয়ার দিকে, কি সুন্দর করে আমাকে আদর করে হাত পা মুছিয়ে দিচ্ছে। এমনভাবে যদি প্রতিদিন ফ্রেশ করিয়ে দেয়, তাহলে আমি সারা জীবন এইভাবে থাকতে প্রস্তুত। এইবার থেকে অপরাধীদের সাথে কথা বলার আগে মাস শুরু করব, আর হালকা ব্যথা পেয়ে হাতে পায়ে ব্যান্ডেজ করে বাসায় আসবো, আর বউয়ের হাতে আদর পাবো। আহা, বউয়ের হাতে খেতে পারবো, বউ গোসল করিয়ে দিবে, ফ্রেশ করিয়ে দিবে, আর হাত ধরে হাঁটাবেও। আহা আবির, তোর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? আমি ওইসব তানিয়ার দিকে তাকিয়ে ভাবছি, তখন তানিয়া বলে উঠলো, এই যে মিস্টার, আপনার তাকানো শেষ হলে এখন আপনাকে রুমে নিয়ে যেতে পারি? তানিয়ার কথায় লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। তানিয়া আমাকে রুমে নিয়ে যেতেই বিড়বিড় করে বলতে লাগলো, এখন অনেক রোমান্টিক ভাবে আমার দিকে তাকিয়ে থাকবে, আর একটু পরে আবার আমার সাথে ভাব দেখাবে, ইচ্ছে করে হাত পা যেগুলো ভালো আছে সেগুলো ভেঙে দিই, কিন্তু কি আর করব, জামাই বলে কথা, তাই একটু মায়া আসে। এইসব বলতে বলতে আমাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে বলল, এই নাও তোমার ফোন, টিপতে থাকো, আমি গোসল করতে গেলাম, তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আর আমি আবারও ভাব দেখিয়ে কিছু না বলে ফোনটা নিয়ে টিপতে লাগলাম। আর তানিয়া হন হন করে ওয়াশরুমের দিকে যেতে লাগলো, আর বলছে, কি খাচ্চর রে বাবা? না না, পুরো একটা লুচু। আমি কি বিয়ের আগে লুচু সাধে বলতাম? একটু আগে বদমাসটা আমার দিকে হ্যাবলার মতো তাকিয়েছিল, আর এখন বিছানায় যেতে ভাব দেখাচ্ছে, যেন আমাকে চিনে না। সবকিছু রসুল আমি নিব। এই দিকে আমি ফোন টিপতেছিলাম, তখন আমার